টানা ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে জনজীবন বিরক্তিকর ভাব ফুটে উঠেছে। সন্ধ্যা গত ২ দিন ধরে নিজেকে গৃহবন্দী করে রেখেছে। রুম থেকে বের হই না বললেই চলে। নয়না বেগম প্রতিবেলায় খাবারটা রুমে এসে দিয়ে যায়। ২ দিন হলো মায়ের কাছেও যাচ্ছে না সন্ধ্যা। সন্ধ্যার মা শেফালী বেগম নিজেই নয়না বেগমের সাহায্যে সন্ধ্যার রুমে আসলো। সন্ধ্যা তখন বেলকুনিতে বসে নির্নিমেষ চোখে বৃষ্টি দেখছে। পাশে এসে যে তার মা দাঁড়িয়ে আছে সেটা ঘন অক্ষরেও টের পায়নি। নয়না বেগম চলে যেতেই শেফালী বেগম মৃদু স্বরে মেয়েকে ডেকে উঠলেন, সন্ধ্যা। সন্ধ্যা চমকে উঠল। পাশ ফিরে মাকে দেখে অপ্রস্তুত হয়ে বসা থেকে উঠে মায়ের কাছে এগিয়ে এসে বলল, মা, তুমি এখানে কখন এসেছো? শেফালী বেগম হাত বাড়িয়ে মেয়ের গালে হাত দিয়ে বলল, এসেছি কেবলই। সন্ধ্যা মাকে নিয়ে চেয়ারে বসালো। তারপর সে নিজেও বসতেই শেফালী বেগম বলেন, কিছু হয়েছে সন্ধ্যা তোর? সন্ধ্যা বৃষ্টিগুলোর দিকে তাকিয়ে বলল, কই, কি হবে মা? ২ দিন হলো আমার কাছে যাসনি। শ্রেয়া বা নিখিল কেউ কিছু কি বলেছে তোকে? না না, ওরা কি বলবে আমায়? তাহলে? এমনি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এই আর কি। খেয়েছিস রাতে? হুম। তোর খালা তোকে কিছু বলেছে? কি বলবে খালা? কিছু বলেনি তাহলে? না। আচ্ছা, তোর গলা এমন ভার ভার কেঁপে কেঁপে উঠছে কেন রে? ঠান্ডা লেগেছে একটু। এখানে বসে থাকবি এভাবে, ঘুমাবি না? হুম। আজ আমার সাথে ঘুমাবে একটু প্লিজ? আচ্ছা আয়। শেফালী বেগম উঠতেই সন্ধ্যা উঠে দাঁড়ালো। হাত ধরে রুমে এসে শেফালী বেগম বিছানায় শুয়ে সন্ধ্যাকে শুতে বলল। সন্ধ্যা বাতি নিভিয়ে বিছানায় এসে মাকে জাপটিয়ে ধরল। শেফালী বেগম মেয়ের মাথায় হাত বুলালো। সন্ধ্যার দৃষ্টি তখনও জানালা ভেদ করে বাহিরে। কেমন যেন লাগছে। অনুভূতিটা ভীষণ বাজে। মনে হচ্ছে বিরাট কোনো ভুল সে করে বসে আছে। আচ্ছা, লোকটা ঠিক মতো আমেরিকা পৌঁছেছে তো? রাতকে কি একবার জিজ্ঞাসা করে দেখবে, নাকি ফোন করবে? না না, ফোন করলে লোকটা যদি অন্য কিছু ভেবে বসে, তখন রাতকেই একবার জিজ্ঞাসা করে নিবে সময় সুযোগ বুঝে। পরের দিন সকালে খাবার খেয়ে রুম থেকে বের হয়ে উপরতলার রাতদের ফ্ল্যাটে এসেছে। আমেনা বেগম সন্ধ্যাকে দেখে ভীষণ খুশি। সন্ধ্যাকে ভেতরে আসতে বলল। সন্ধ্যা ভেতরে আসলো। আমেনা বেগম সন্ধ্যাকে সোফায় বসতে বলে চা বানাতে গেলেন। ২ কাপ চা এনে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও চা খাও। সন্ধ্যা চায়ের দিকে তাকিয়ে বলল, আরে আন্টি, কষ্ট করে চা কেন বানাতে গেলেন? আরে নাও, কষ্টের কি আছে? সন্ধ্যা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আর কেউ নেই বাসায়? না, রাত তো ভার্সিটিতে গেছে। ও, আঙ্কেলকে তো দেখি না, তিনি কোথায়? উনি তো বেঁচে নেই মা। সন্ধ্যার মুখটা ছোট হয়ে আসলো। সরি আন্টি, আমি আসলে আরে সরি বলিও না। তুমি জানতে না বিধায় তো জিজ্ঞাসা করলে। তা তোমার মায়ের কি উন্নতি হয়েছে আগের থেকে একটু? হ্যাঁ, একটু হয়েছে। উন্নতি হলেই ভালো। হুম। আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হুম, করো। বলছি আন্টি, সন্ধ্যা, তোর মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে, তাড়াতাড়ি আয়। নয়না বেগমের কথাটা কর্ণকুহর হতেই সন্ধ্যা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ছুট লাগালো। পেছনে পেছনে আমেনা বেগমও আসলো। সন্ধ্যা রুমে আসতেই দেখলো তার মায়ের মুখে ইনহেলার দেওয়া হচ্ছে। সন্ধ্যা মায়ের মাথার কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, মা, ও মা, এখনো কষ্ট হচ্ছে? শেফালী বেগম ইনহেলারটা সরিয়ে জোরে জোরে শ্বাস নিল। সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে ঝাপসা চোখে বলল, ঠিক আছে এখন। সন্ধ্যা যেন দেহে প্রাণ ফিরে পেল। আমেনা বেগম কিছুক্ষণ শেফালী বেগমের পাশে বসে চলে আসলেন। রাতে একটু বৃষ্টি কমলে সন্ধ্যা ছাদে আসে। কি হচ্ছে তার সাথে এটা? কেমন যেন অসহ্য লাগছে সব। বুকে কেমন ব্যথা। হাতে থাকা ফোনটাতেও মেসেজ আসে না ৩ দিন ধরে। কেমন অচল মনে হচ্ছে এই ডিভাইসটা। রাতও ছাদে এসেছিল একটা ফোন করার জন্য, কিন্তু সন্ধ্যাকে দেখে দাঁড়িয়ে গেল। পিছু ফিরে চলে আসার জন্য উদ্যত হলেই সন্ধ্যা দেখে ফেলে। সন্ধ্যা নাম ধরে ডাক দিলে রাত দাঁড়িয়ে যায়। সন্ধ্যা এগিয়ে আসতে আসতে বলে, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা ছিল। রাত পেছনে না ফিরেই বলো, কথা? তাও আবার আমার সাথে? হুম। আপনার ভাই ঠিকঠাক মতো পৌঁছেছে? সেটা জেনে আপনি কি করবেন?
না মানে এমনি। ওয়েট করুন, আমি আসছি। রাত নেমে গেল ছাদ থেকে। মিনিট 10 পর আসলো হাতে একটা চিরকুট নিয়ে। সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে পড়ল, নিন, গিফট জাস্ট ফর ইউ। সন্ধ্যা ভুরু কুচকাল, কি এটা? খুলেই দেখুন। সন্ধ্যা খুলে দেখল, প্রথমে গোটা গোটা বড় অক্ষরে লেখা, প্রিয় সন্ধ্যাবতী, জানো, তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। যেদিন তোমায় প্রথম দেখি সেদিনই মন কুঠুরিতে তোমাকে বসিয়েছিলাম। তোমায় প্রথম দেখেছিলাম হসপিটালের পাশে, শ্রেয়ার সাথে এসেছিলে। তোমার হাত কেটে গিয়েছিল, তখন আমি মেডিকেলে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। হাতের যন্ত্রণায় ঠোঁট উল্টে কান্না করছিলে। আমি তখন কোনো একটা দরকারে ডক্টর আফাজ স্যারের কেবিনে এসেছিলাম। স্যার তোমার হাতে মেডিসিন লাগাচ্ছিল আর তুমি শ্রেয়াকে জড়িয়ে ধরে থেকে থেকে কেঁদে উঠছিলে। সামান্য হাত কাটায় একটা মেয়ে যদি এইভাবে কাঁদে, তাহলে এর চেয়ে আরেকটু বেশি কাটলে কিভাবে কাঁদবে সেটা ভাবতেই হেসে ফেলেছিলাম। শ্রেয়া আমার ক্লাসমেট ছিল, তুমি যে তার বোন সেটা জানতেই বেশ চমকে উঠেছিলাম। শ্রেয়ার সাথে দেখা হলেই প্রায় তোমার কথা জিজ্ঞাসা করতাম। এদিকে বাসাও চেঞ্জ করতে হতো। শ্রেয়াকে জানালাম তাদের বাসার আশেপাশে ফ্ল্যাট খালি আছে কিনা। শ্রেয়া জানালো তাদের বাসায় খালি আছে। ব্যাস, তারপর তোমাকে দেখার ইচ্ছে দমাতে না পেরে কাছাকাছি থাকার জন্য তোমাদের বাসায় শিফট হলাম। তখন সদ্য হসপিটালে জয়েন করেছি। তোমাদের বাসায় আসার 8 দিনের মাথায় জানতে পারলাম শ্রেয়ার বিয়ে ঠিক হয়েছে। ইনভাইট করে গেল আমাদেরকে। বিয়ের দিন সারা বাড়ি আমি তোমাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। জানতে পারলাম বাড়ি ছেড়ে চলে গেছো তুমি, কিন্তু কেন চলে গেছো তা জানতে পারলাম না। ভেবেছিলাম কদিন পরেই চলে আসবে, কিন্তু কদিনটা আর কদিনই থাকলো না। আমি অপেক্ষা করতে থাকলাম, এই বুঝি তুমি চলে আসলে। অপেক্ষাটা আরো 4 বছর। এর ভেতরে একদিন জানতে পারি তোমার তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটা। সেদিন এতটা খারাপ লেগেছিল যা বলার বাইরে। প্রিয় মানুষটা কাউকে ভালোবেসেছিল, এটা শোনার মধ্যেও কেমন যেন একটা যন্ত্রণা হচ্ছিল। 5টা বছর আমি তালাবদ্ধ করে রেখেছিলাম সেই স্নিগ্ধ অনুভূতিটাকে। কাউকে বুঝতে দেইনি, কারণ আমি বিশ্বাস করি অনুভূতি কাউকে বুঝতে দেওয়ার মতো জিনিস না, এটা কেবল অনুভব করার বিষয়। আমি প্রতিনিয়ত শুধু অনুভব করে গেছি। 29 বছরের এই যুবক অন্য কোনো রমণীর দিকে আর ফিরেও তাকাতে পারেনি মুগ্ধতা নিয়ে, কারণ সে মানে যাকে মন থেকে চাওয়া হয় তাকে সৃষ্টিকর্তা পাইয়ে দেয়। বিশ্বাস করতাম সৃষ্টিকর্তা আমাকে তোমায় পাইয়ে দিবে, সেজন্য প্রতিটা মুহূর্ত শুধু শুনে যেতাম। তবে বুঝতে পারিনি এতটা চাওয়ার পরও একটা মানুষ সেই মানুষটিকে পাবে না। সেই জন্য হয়তো আমার কষ্টের পাল্লাটা এতটা ভারী আজ। তবে আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না, হারাবে কেবল এক জোড়া চোখ, যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে। আর হারাবে কেবল এক জোড়া ঠোঁট, যা তোমার কথা ভেবেই হেসে ওঠে। আমাকে হারালে তুমি সত্যি খুব বেশি কিছু হারাবে না, হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস, যা তোমার নানান ভুলের পরেও বেড়ে চলে। হারাবে কেবল এক আকাশ ভরসা, যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয়। হারাবে কেবল এক পুরুষের বিরতিহীন অপেক্ষা, যে জাগতিক জগতের বিরুদ্ধে থমকে দাঁড়িয়ে আছে। আমাকে হারালে হয়তো তুমি সত্যি বড় বেশি কিছু একদমই হারাবে না, তোমার খুব বড়সড় ক্ষতিও হবে না। থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ। কেউ আঙ্গুল তুলে বলবে না কিছুই তোমায়। আমাকে হারালে কেবল তোমার একটি আক্ষেপ রইবে, আমাকে না পাওয়ার আক্ষেপ। একজোড়া চোখ, ঠোঁটের হাতের না পাওয়ার আক্ষেপ। হাতে হাত রেখে বিশ্বাস, ভরসা দেওয়ার মানুষের অভাব। আমি আছি তো, বলার জন্য আমির অভাব। আমাকে হারালে তুমি কেবল একটি অভ্যাসই হারাবে, যে অভ্যাস লেপ্টে আছে তোমার জীবন ঘিরে। এর বেশি আর কিছুই তুমি হারাবে না। চিঠিটা পড়া শেষ হতেই সন্ধ্যার চোখ থেকে গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পাশেই দাঁড়িয়ে থাকা রাতের চোখ মুখ কঠিন ভাব। তার ভীষণ রাগ হচ্ছে এই সন্ধ্যার ওপর। কেমন নারী সে? সে কি করে তার ভাইকে এতটা কষ্ট দিতে পারলো? কাঁদছেন কেন? ভালো লাগছে না এখন? শান্তি পাচ্ছেন না?
কি এমন ক্ষতি হতো আমার ভাইয়ার ভালোবাসা স্বীকার করলে? এক বুক যন্ত্রণা নিয়ে আমার ভাই দেশ ছেড়ে চলে গেল শুধুমাত্র আপনার জন্য। আপনাকে আমি কখনোই ক্ষমা করব না সন্ধ্যা। আজ 3 দিন হয়ে গেল, ভাইয়ার কোনো খোঁজ নেই। সন্ধ্যা তড়িৎ গতিতে তাকালো রাতের দিকে। খোঁজ নেই মানে? ফোনে পাওয়া যাচ্ছে না। মাকে হেন তেন বলে বুঝিয়ে রেখেছি, কিন্তু আমি তো জানি আমার ভাইয়া শুধুমাত্র আপনার জন্যই ফোন টোন বন্ধ করে রেখেছে। আপনি এতটা নির্দয় কেন? আমার ভাইয়ের মতো মানুষ আপনি আর পাবেন কোথাও? আপনি জানেন, সেদিন আপনি প্রত্যাখ্যান করায় সেদিন রাতেই আমার ভাই চলে গেছে। তার চোখে মুখে আমি অসহায়ত্ব দেখেছি। যে ভাইয়ের চোখ মুখে সারা জীবন আমি রাগ গম্ভীর দেখে এসেছি, সেই ভাইয়ের মুখে প্রথমবার অসহায়ত্ব দেখেছি শুধুমাত্র আপনার জন্য। আমার ভাই খুব শক্ত মনের, সেজন্য হয়তো পারেনি কান্নাটাকে আটকাতে। আপনারা মেয়েরা এমন কেন বলুন তো? সন্ধ্যা আশেপাশে তাকিয়ে চোখে আসা জলটুকু মুছিয়ে নিল। আশ্চর্য, তার চোখের জল কেন এমন হচ্ছে কেন? সে তো ভালোবাসে না আষাঢ়কে, আর না কোনো দুর্বলতা আছে তাকে ঘিরে। তাহলে তার জন্য আপনার ভাই ফোনটা বন্ধ করে দিবে? ফ্যামিলির থেকে নিশ্চয়ই আমি বড় নই? সেটা তাকেই জিজ্ঞাসা করুন। আপনার জন্য কেন আমাদের সাথে যোগাযোগ করছে না? আপনাকে আমি মোটেও এমনটা আশা করিনি সন্ধ্যা। আমার ভাইয়ের অশান্তির কারণ যে হয়, আমি তাকে সহ্য করতে পারি না। আপনাকেও পারছি না আমি সহ্য করতে। এখানে আমার কি দোষ রাত? আমি আপনার ভাইকে গ্রহণ করিনি সেই জন্য? ঠকে যাওয়া নারীকে কখনো দেখেছেন দ্বিতীয়বার খুব সহজে কাউকে বিশ্বাস করতে? আমার দ্বারা হয়নি, আমি পারিনি মন থেকে আপনার ভাইকে গ্রহণ করতে, কারণ আমার ভালোবাসার থেকে অনেক আগেই বিশ্বাস উঠে গেছে। আমার ভয় হয় মানুষ পরিবর্তনশীল। প্রথমবার ঠকে গিয়ে দ্বিতীয়বার আমি আর ঠকতে চাই না। আপনার কেন মনে হলো আমার ভাই আপনাকে ঠকাবে? 5 বছর সে আপনাকে ভালোবেসে গেছে, আমরা কেউই জানিনি। 5 বছরে তো আমার ভাইয়ের অনুভূতি চেঞ্জ হয়নি। সে দূর থেকেই ভালোবেসে গেছে। ঠকে যাওয়া নারীর জীবনেও দ্বিতীয় বসন্ত আসে, আর সে বেটার থেকে বেস্ট কেউ পায় জীবনে। আর আমি গ্যারান্টি দিতে পারি আমার ভাইয়া বেস্ট ফর ইউ। আমার দিকটা বুঝতেছেন না আপনারা? আপনারা শুধু আপনাদের দিকটাই বুঝতেছেন। আপনি একটা হার্টলেস মেয়ে। এমন তো না যে জীবনে আজীবন বিয়ে না করে কাটিয়ে দিবেন। বিয়ে তো সেই করবেন, তাহলে কেন অন্য কোনো পুরুষকে? তখন তো আপনার এইসব মনে আসবে না যে আপনি ঠকে যাওয়া নারী। আপনার ভয় ব্লা ব্লা। সন্ধ্যা আর কথা বাড়ালো না। রাত তার ভাইয়ের হয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার হৃদয় পড়ছে কেন? সন্ধ্যা চিঠিটা হাতে নিয়ে চলে আসলো। রাত সন্ধ্যার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আপনি হয়তো জানেন না দূরত্ব ভালোবাসা বাড়ায়। আমি বিশ্বাস করি আপনিও ঠিক আমার ভাইকেই ভালোবাসবেন এবং স্বীকারও করবেন। তার জন্য যা যা করতে হয় আমি রাত সব করব আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য, কারণ রাতের জীবনে তার ভাই সবার আগে। এই যে আমরা মনের বিরুদ্ধে গিয়ে যখন কাউকে ভালোবেসে ফেলি, একটু একটু ফিল করি, হ্যাঁ, সেই মানুষটির জন্য হৃদয় পড়ে। একাকী বসে তাকে নিয়ে ভাবি। কখনো তাকে ভাববার মাঝে অধিক শূন্যতায় চোখ দিয়ে অশ্রু গড়ি পড়ে, কিন্তু সেটা মানতে নারাজ হয় শক্তপোক্ত মস্তিষ্ক। ভালোবাসা কি কারো শূন্যতায় অনুভব করা যায়? অবশ্যই করা যায়। হুট করে কেউ অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার পরই আচমকাই সেই অভ্যাসে বাধা পেলে কাঙ্ক্ষিত মানুষটিকে অনুভব করা হয় প্রতিনিয়ত। এই অনুভব করতে করতেই কখন যে তাকে ভালোবেসে ফেলা হয় সেটা বোঝাই যায় না। তেমনি এই সন্ধ্যা, সে ঘরকুনো হয়ে যাচ্ছে দিনকে দিন। আগের মতো ডিপ্রেশনে ভুগছে। নজরুল ইসলাম খেয়াল করছেন মেয়ের আকস্মিক এমন পরিবর্তন, তবে সাহস করে জিজ্ঞাসা করতে পারছেন না। এই তো খাবার টেবিলে খাবার না খেয়ে খাবার শুধু চামচ দিয়ে নাড়ছে। শ্রেয়া রুমে, তার আজকাল রুমেই দিন কাটে। আজ নাকি ডিভোর্স পেপার সাথে নিয়ে আসবে নিখিল। কেমন যেন নিজের ভাগ্য নিয়ে উপহাস হচ্ছে। আরে ভাই, একটা বাচ্চা জন্ম দিতে পারবে না বলে মানুষটা তাকে ডিভোর্স দিয়ে দিবে? সে যদি সন্ধ্যাকে বিয়ে করত, আর সন্ধ্যা যদি এই সমস্যা হতো,
নিখিল কি সন্ধ্যাকেও ছেড়ে দিত? নিশ্চয়ই না, কারণ সন্ধ্যা তো তার ভালোবাসা। আর শ্রেয়া, সে তো ঘাড়ে চেপে বসা এক ঝামেলা। এটাকে যত তাড়াতাড়ি উপড়ে ফেলবে ততই তাড়াতাড়ি সে হালকা বোধ করবে নিজেকে। সন্ধ্যা খাবারটা সম্পূর্ণ খেতে পারল না। খাবার ভর্তি প্লেটে হাত ধুয়ে উঠতেই কলিং বেল বেজে ওঠে। সন্ধ্যা গিয়ে দরজাটা খুলতেই দেখতে পায় নিখিল এসেছে। সন্ধ্যার সাইডে সরতেই নিখিল ভেতরে ঢোকে। খাবার টেবিলেই ডিভোর্স পেপারটা রেখে নজরুল ইসলামের উদ্দেশ্যে বলে, চাচা, পেপার কমপ্লিট। আমি সাইন করে দিয়েছি, আপনার মেয়েকে বলুন সাইন করে দিতে। সন্ধ্যা ভুরু কুচকালো। কথা বলার ইচ্ছে না থাকলেও এগিয়ে এসে বলল, কিসের কাগজ এটা? নিখিল শান্ত স্বরেই জবাব দিল, পড়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। সন্ধ্যা চোখ বুলালো কাগজটার ভেতরে। ডিভোর্স পেপার। তা মিস্টার নিখিল আহমেদ, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? নাথিং। তাহলে আপনার সাহস হয় কি করে আপাকে ডিভোর্স দেওয়ার মতো কথা চিন্তা করার জন্য? কারণ মাথাটা আমার, তাই চিন্তাটাও আমার, সেই জন্য। ন্যূনতম লজ্জা নামক শব্দটা কি আদৌ আপনার ভেতরে আছে? ভালোবেসে বিয়ে করেছেন দুজন দুজনকে। বিয়ের এত বছর পর আপা মা হতে পারবে না বলে তাকে ডিভোর্স দিতে চাইছেন? পুরুষত্বকে খুইয়ে পানিতে ভাসিয়ে দিয়েছেন। সমস্যাটা আপার না হয়ে আপনার হলে তখন কি হতো? এই তেজ কি তখন থাকতো? জাস্ট শ্যাট আপ সন্ধ্যা। যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। ট্রাস্ট মি, আমি ইন্টারেস্টেডও নই আর কিছু জানতে। তবে আপনার কাজটা মোটেও ঠিক হচ্ছে না। নিখিল সন্ধ্যার হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বলল, সংসার আমার, চিন্তাটাও আমার। তুই প্লিজ নাক গলাস না। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলে চলে আসলো। যা ইচ্ছা করুক গিয়ে, বলার প্রয়োজন ছিল তাই বলল। রুমে আসতেই আবারও একাকিত্ব লাগা শুরু করলো। দূর বলেই মাথার চুল টেনে ধরল। কি একটা মনে করেই বিছানা ছেড়ে ফোনটা নিয়ে আষাঢ়ের নাম্বারে ফোন লাগালো। ফোন ঢুকছে না। মনে পড়ল, এটা তো বাংলাদেশি নাম্বার, আমেরিকার নাম্বার তো জানা নেই। সন্ধ্যা হোয়াটসঅ্যাপে ঢুকলো, অডিও কল দিল, সেম, ঢুকছে না ফোন। সন্ধ্যা ছুঁড়ে ফেলে দিল ফোনটা। ফ্লোরে পড়ে কয়েক টুকরোতে বিভক্ত হলো। ফোনটা ভাঙার শব্দে হুশ আসলো। ও শিট বলেই ফোনের কাছে এগিয়ে গেল। ভাঙা ফোনটা হাতে তুলে নিয়ে নির্নিমেষ তাকিয়ে রইল। কি হচ্ছে তার সাথে এটা? ভাঙা ফোন টেবিলের উপরে রেখে ড্রয়ার থেকে ঘুমের ঔষধ বের করে দুটো খেয়ে নিল। রাত নিজের রুমে বসে ল্যাপটপের প্রেজেন্টেশন রেডি করছিল। আমেনা বেগম হাতে ফোন নিয়ে রাতের রুমে ঢুকে বলল, কি রে রাত, আষাঢ়ের ফোনে ফোন কল ঢুকেছে না কেন? রাত ল্যাপটপ থেকে চোখটা সরিয়ে বলল, ও মা, ভুলতে গেছি তো। আর আসলে ভাইয়া নাম্বার চেঞ্জ করেছে। আমার কাছে দাও, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিচ্ছি। রাত নাম্বারটা অ্যাড করে দিয়ে আষাঢ়ের নামটা সেভ করে দিল। আমেনা বেগম ফোনটা নিয়ে নিজের রুমে এসে ছেলেকে ফোন করলো। আষাঢ় সবেই হসপিটাল থেকে হোটেলে ফিরেছে। ভীষণ ক্লান্ত শরীর নিয়ে বেলকুনিতে বসেই ফোনটা বেজে উঠল। আচমকা ফোনটা বেজে ওঠায় একটু চমকালেও উঠল সাথে সাথে। পকেট থেকে ফোনটা বের করে মায়ের নাম্বার দেখে সাথে সাথেই রিসিভ করলো। হ্যালো মা, নাম্বার চেঞ্জ করেছিস কেন? বিকাল থেকে ট্রাই করছিলাম, ঢুকছিল না। রাতকে বলাই চেঞ্জ করেছিস বলল। এমনি খেয়েছো? তুই? না, কেবলই ফিরলাম হসপিটাল থেকে। আচ্ছা, খেয়ে নে তাড়াতাড়ি, তারপর শুয়ে পড়িস। অনেক ধকল তাই না বাবা? আশার স্মিত হাসল। শুয়ে যাবে মা সব ধকলটা। শুভরাত্রি। আমিনা বেগম ফোনটা কেটে বিছানা ঠিক করলো। আশার পকেটে ফোনটা ঢোকাতেই দরজায় কড়া নাড়ার শব্দ আসলো। আশার দরজাটা খুলতেই খাবার নিয়ে ঢুকলো ডক্টর আফরোজ নাজনীন। আশার ভুরু কুঁচকে বলল, আপনি? ডক্টর আফরোজা নাজনীন ভেতরে ঢুকতেই বলল, তোমার কাছেই আসছিলাম। আর দেখলাম স্টাফ খাবার নিয়ে তোমার রুমের দিকেই আসছিল, তাই তার থেকে খাবারটা নিয়ে আমিই আসলাম। আমাকে কি জন্য দরকার? আপনার সাথে একটু খোলামেলাভাবে পরিচিত হতে আসলাম। বাট আই এম নট ইন্টারেস্টেড। আই এম ফিল ভেরি টায়ার্ড। আই নিড এ স্পেস। ইউ ক্যান গো। ওকে, আসছি। টেক কেয়ার ফর ইউর সেলফ। আফরোজা নাজনীন চলে গেল। আশার লম্বা শ্বাস টেনে দরজাটা আটকে দিয়ে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সন্ধ্যা ঘুম থেকে উঠে শুনতে পেল নিখিল বাড়ি ছেড়ে চলে গেছে। গতকাল রাতে নাকি সন্ধ্যা রুমে চলে আসার পর হাঙ্গামা করেছিল।
শ্রেয়া ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছে। সে কিছুতেই ডিভোর্স দিবে না নিখিলকে। নিখিলও সাফ সাফ বলে দিয়েছে তার পক্ষে সম্ভব না আর থাকা। সেই জন্য জামা কাপড় নিয়ে চলে গেছে। সন্ধ্যার কাছে বাসাটা এখন জাস্ট বিরক্তিকর লাগছে। কেন সে আসতে গেল ফের ঢাকায়? রাজশাহীতেই তো ভালো ছিল। কোনো রকম ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হলো। ফোন কিনতে হবে, তার আগে এটিএম বুথে যেতে হবে টাকা তুলতে। রিকশায় চড়ে বুথে এসে টাকা তুলে ফোনের দোকানে গেল। বাজেট অনুযায়ী একটা ফোন কিনে তাতে সিম ঢুকিয়ে নিল। তারপর বাসার দিকে আসতে নিলেই রাতের মায়ের সাথে দেখা হয়। সন্ধ্যা সালাম দেয়। আমেলা বেগম আকস্মিক সন্ধ্যাকে দেখে বলল, আরে তুমি এখানে কেন? ফোন কিনতে এসেছিলাম আর কি। আপনি এখানে যে? স্বর্ণের দোকানে আসছিলাম গহনা বানাতে। আপনার জন্য? না না, ছেলের বউদের জন্য। ছেলের বউদের জন্য মানে? কদিন পরে ছেলে বিয়ে করাবা, আর তা মেয়ে তো আর খালি হাতে আনতে পারি না। ডাক্তার সাহেবের বিয়ে? বিড়বিড় করে বলল সন্ধ্যা। আমিনা বেগম শুনে ফেলল। হ্যাঁ ঠিক ধরেছ। সন্ধ্যা চমকালো, তবে তা বুঝতে দিল না। আপনার ছেলের খোঁজ পেয়েছেন আন্টি? আমেনা বেগম ভুরু কুচকে বলল, ছেলের খোঁজকে পেয়েছি মানে? আমার কোনো ছেলে তো হারিয়েছিল নাকি? না না, ডাক্তার সাহেবের কথা বলছি। ও তো আমেরিকা গেছে, জানো না? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু রাত যে বলল তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ নাম্বার চেঞ্জ করেছে তো। নাম্বার চেঞ্জ করেছে? এজন্যই কি ফোন ঢুকছিল না? মনে মনে বিড়বিড় করে বলল সন্ধ্যা। আমেনা বেগম সন্ধ্যাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? আসো, বাসায় ফিরবে তো নাকি? হুম। আন্টি, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আসলে একটু কল দিতাম, আমার ফোনে টাকা নেই। কেন নয়, নাও। ব্যাগ থেকে বের করে ফোনটা সন্ধ্যার দিকে এগিয়ে দিল। সন্ধ্যা ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকলো। আষাঢ়ের নাম দিয়ে সেভ করা একটা নাম্বার দেখতে পেয়ে মুখে হাসি ফুটল। তবে তা ক্ষণস্থায়ী হলো না। এটা সেই পুরানো নাম্বার, নতুন কোনো আমেরিকান নাম্বার তো সন্ধ্যা দেখতে পাচ্ছে না। কি একটা মনে করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। প্রথমেই আষাঢ়ের নামটা দেখতে পেল। তড়িঘড়ি করে নাম্বারটা নিজের ফোনে উঠিয়ে নিল। তারপর আষাঢ় 2 দিয়ে সেভ করলো আর ফোনটা সাইলেন্ট করলো। তারপর হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে নিজের নাম্বারেই ফোন দিল। একবার দিয়েই ফোনটা আমেনা বেগমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আন্টি ফোনটা ধরছে না যাকে দিয়েছি। আমেনা বেগম ফোনটা ব্যাগে ভরে রাখলেন, বলল, চলো তাহলে রিকশা এসে গেছে। সন্ধ্যা হো বলে নিজের ফোনের দিকে তাকিয়ে বিশ্বজয়ের একটা হাসি দিল। জীবনের নানান ধরনের বাধা বিপদকে পিছু ঠেলে মানুষ সামনের দিকে আগায়। মানুষের জীবন গতিপথ এমনই, তাদের লক্ষ্য সামনের দিকে আগানো। অতীত ধরে কখনোই বসে থাকা যায় না, তাহলে জীবনের গতিপথও মাঝ রাস্তায় এসে আটকে থাকবে। সন্ধ্যা আষাঢ়ের নাম্বারের দিকে তাকিয়ে আছে। ফোন করবে কি করবে না এই দ্বিধায়। একবার ভাবছে ফোন করবে, পরেক্ষণে আবারও ভাবছে ফোনটা করাটা কি আদৌ ঠিক হবে। ফোনের আলো নিভে যেতেই মনের আশাও নিভে গেল। ফোনটা ছুঁড়ে বিছানায় ফেলল। বিছানায় এসে বসে টেবিল ল্যাম্পের দিকে তাকালো। ফোনের টিংটং মেসেজ আসার শব্দ আসতেই তাকিয়ে দেখল সিম কোম্পানির মেসেজ। বিরক্তিতে সূচক উচ্চারণ করল, এদের কি খেয়ে দে কাজ নেই, সবসময় শুধু মেসেজ পাঠানো। ফোনটা তুলে সব মেসেজ ডিলিট করলো। তারপর ফের হোয়াটসঅ্যাপে ঢুকে কাপা কাপা বুক নিয়ে কল লাগালো। প্রথমবার রিসিভ হলো না। সন্ধ্যা ফের দ্বিতীয়বার দিল, এবারও রিসিভ হলো না। সন্ধ্যা কেটে দিল, আর দিল না ফোন। ফোনটা বিছানায় রেখে রুম থেকে বের হলো। মায়ের রুমে এসে দেখলো নজরুল ইসলাম শেফালি বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছে। সন্ধ্যা না চাইতেও মুগ্ধ হয়ে দেখলো বাবার আদরের মেয়ে ছিল সন্ধ্যা। এখনো কি আছে সেই আদরের? সন্ধ্যা একটা সময় বাবা বলতে পাগল ছিল। হঠাৎ করে এই লোকটার একটা ডিসিশন তাদের দুজনের বাবা মেয়ের সম্পর্ক দুটোকে দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছে। সন্ধ্যার আর মন থেকে সেই বাবার জন্য মায়া আসে না। কেমন যেন শক্ত হয়ে গেছে হৃদয়টা। এতটাই শক্ত যে কোনো পুরুষের আকুতি ভরা আর্তনাদও নরম করতে পারেনি। মানুষের হৃদয়ে কি এমন হওয়া উচিত, বিশেষ করে মেয়েদের? তাদের হৃদয় তো হবে ফুলের মতো, যেখানে ভ্রমর এসে বসবে। সন্ধ্যা কেমন যেন পুরানো অতীত ভুলেই মুগ্ধ হলো বাবা মায়ের প্রতি এমন কার্যকলাপগুলো দেখে। দুজনের এখন ছোটখাটো সংসার, তাই না? একটা বয়সের শেষে এসে
তখন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে যায়। বাহিরের জীবনে আর কোনো যানজট থাকে না। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলে সরে আসলো। রুমে আসতেই দেখলো ফোন বাজছে। সন্ধ্যা ফোনটা উঠিয়ে দেখলো আশার ফোন করেছে। কেমন যেন শরীরে রক্ত চলাচল বন্ধ করে দিল। ফোনটা রিসিভ করে কানে নিল। কোনো শব্দ ভেসে আসলো না ফোনের অপার পাশ থেকে। নীরবতা চলতে থাকলো। সন্ধ্যা অপেক্ষায় ছিল ওপাশ থেকে আশার কিছু জিজ্ঞাসা করবে আর সে উত্তর দিবে, কিন্তু সময় অতিবাহিত হওয়ার আশার বলে উঠল, ফোন দিয়েছিলে? সন্ধ্যা ছোট করে জবাব দিল, হুম। কেন দিয়েছ? যন্ত্রণাটা আরো বাড়াতে? না। তাহলে কেন ফোন দিছ? কণ্ঠে রাগের বহিঃপ্রকাশ পাচ্ছি কেন? এটা রাগ কেন মনে হলো তোমার? তাহলে কি বোঝার বয়স হয়নি? কোনো দরকার ছিল আমাকে? কি দরকার বলো? সন্ধ্যা ফট করে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? আশার জবাব দিল, যেমনটা রেখেছো তেমনটাই আছি। তুমি নিশ্চয়ই ভালো আছো? সত্যি বলবো? ইচ্ছে হলে বলো। ভালো নেই। কেন, শরীর খারাপ? না। তাহলে? মন খারাপ। কেন? জানা নেই। মন তো খারাপ থাকার কথা না? আমি তো ছেড়েই চলে এসেছি। এখন তো ডাবল ভালো থাকার কথা। নাম্বার চেঞ্জ করেছেন কেন? আগের নাম্বার কি হয়েছে? বন্ধ করে রেখেছি। আমার নাম্বার কোথায় পেলে? আহ, চু না, আন্টি থেকে নিয়েছি। ও আচ্ছা। ফিরবেন কবে? ফিরবো না তো আর। কেন? এমনি। আপনি আর কি সামনে বিয়ে? কে বলল? আন্টি যে তার ছেলের বউদের জন্য গহনা বানাতে দিল আজ। তোমার আন্টিকে জিজ্ঞাসা করো তাহলে। রাখছি, এখন অপারেশনে যেতে হবে। আশার কেটে দিল ফোন। সন্ধ্যা তাকিয়ে রইল কেটে দেওয়া ফোনের দিকে। ইগনোর করলো নাকি? রাত আজকাল ভীষণ ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে। কিছু একটার পেছনে ভীষণ শ্রম দিচ্ছে। যখন সফলতাটা আসবে তখন মা ভাইদেরকে জানাবে। আমেনা বেগম সন্ধ্যাদের বাসায় গেছে। শুনেছে নিখিল চলে গেছে। শ্রেয়া মেয়েটার ওপর দিয়ে কি ঝড়টাই না যাচ্ছে ভেবে সন্ধ্যাদের বাসায় এসে দেখল সন্ধ্যা বাসায় নেই, বেরিয়েছে কোথাও একটা। শ্রেয়া চুপচাপ বসে আছে সোফায়, পা গুটিয়ে, চোখ বন্ধ করে। আমেনা বেগম এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল, শ্রেয়া। শ্রেয়া চমকে তাকালো, ভালো হয়ে বসে বলল, আন্টি আপনি? বসুন না। আমেনা বেগম বসলেন। শ্রেয়া হাসার চেষ্টা করলো, অথচ তার ভেতর থেকে হাসি আসতে চাইল না। কৃত্রিম হাসি ঝুলিয়েই জিজ্ঞাসা করলো, কিছু বলবেন আন্টি? না, কিছু বলবো না। তোমাকে দেখতে আসলাম, একটা কথা বলবো। বলুন না। নিখিলকে খুব ভালোবাসো তাই না? হুম। আত্মসম্মানের থেকে বেশি? শোনো, কখনোই নিজের থেকে কাউকে ভালোবাসবে না। তাহলে ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সহ্য করার মতো না। আমি সব শুনেছি। যে পুরুষ একটা অপূর্ণতা মেনে নিতে পারেনি, তাকে রাখতে পারেনি, সেই দোষ তোমার না, দোষটা সেই পুরুষের। নিজেকে কখনো নিখিলের সামনে ছোট করবে না। কিন্তু আন্টি, হৃদয় তো মানে না। ওটা তো চরম বেহায়া। তার লাগাম এখনই টেনে ধরো। দেখবে কয়দিন, এই কয়দিনে যদি নিখিল একবারও তোমার খোঁজ খবর না নেয়, তাহলে ভাববে সে তোমার জীবনে মরীচিকা কেবল। আর ছুটবে না তার পেছন। নিজের মতো করে বাঁচবে, নিজেকে ভালোবাসবে। আর সময় পেলে একটা জায়গায় যাবে। কোথায়? বাসার পাশেই যে এতিমখানা আছে না, ওখানে গিয়ে বাচ্চাদের সাথে মিশবে। দেখবে সকল যন্ত্রণা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। একটু জড়িয়ে ধরবো আপনাকে আন্টি? কেন নয়, আসো। শ্রেয়া জড়িয়ে ধরলো আমেনা বেগমকে। জানেন আন্টি, জীবনে একটা ভুল না, ভুল না, ওটা ওটা ছিল অন্যায়। অন্যায় করেছিলাম। তারপর থেকে কেউ আমাকে এত সুন্দর করে কখনো বোঝায়নি। বোঝাবে কি, ঠিক মতো বসে কথাই বলেনি কেউ। আমি না নিজের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে শুধু নিজের ভালো থাকাকেই সবার আগে দেখতাম। গিল্টি ফিল হচ্ছে এখন প্রচুর। ক্ষমা চেয়ে নিও যাদের সাথে অন্যায় করেছ। সন্ধ্যা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। আসলে আজ কণা আসছে তার বাসায়। কয়েকদিন থাকবে, কারণ ঢাকাতেই IELTS এর কোর্স করছে সে। কিন্তু সময় অপেক্ষা করার পরই একটা বাস থেকে কণাকে নামতে দেখে এগিয়ে গেল। কণা জড়িয়ে ধরল। আসতে অসুবিধা হয়নি তো? আচ্ছা চল। হুম। কণা আর সন্ধ্যা হাঁটা ধরলো বাসার দিকে। বাসায় আসতেই দেখা হয় শ্রেয়ার সাথে। শ্রেয়া ভুরু কুচকালো কণাকে দেখে। কে ও?
আমার ফ্রেন্ড। কণা সালাম দিল। শ্রেয়া সালামের জবাব দিল। কণা মুচকি হেসে জিজ্ঞাসা করলো, কেমন আছো আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। সন্ধ্যা রুমের দিকে যেতে যেতে বলল, রুমে আয়, ফ্রেশ হ আগে। কণা সন্ধ্যার পেছনে পেছনে আসলো। শ্রেয়া রান্নাঘরে গেল খাবার বানাতে। কণা ফ্রেশ হতেই শ্রেয়ার দরজায় টোকা দিয়ে সন্ধ্যাকে বলল, কণার জন্য খাবার নিয়ে আসছি। সন্ধ্যা এগিয়ে এসে খাবারটা নিল। শ্রেয়া চলে গেল। কণা খাবারটা খেতে খেতে জিজ্ঞাসা করলো, কি রে, তোর সেই পাগলা প্রেমিক কোন তলায় থাকে রে? নেই সে। হসপিটালে নাকি? না। তাহলে? আমেরিকা চলে গেছে। কণার খাবার আটকে গেল গলায়। কাশি উঠলে সন্ধ্যা পানি এগিয়ে দেয়। কণা পানিটা খেয়ে বলে, তুই তাকে যেতে দিলি আমেরিকা? হাও বোন, হাও। যেতে না দেওয়ার কি আছে? কত বড় অপরচুনিটি এটা তোর জন্য, জানিস? তোর থেকে কোনো কিছুই বড় ছিল না তার কাছে। হয়েছে তার হয়ে ওকালতি। এখন খেয়ে নে, বিকেলে বের হতে হবে। বিকেল ৩টার দিকে বের হলো বাসা থেকে কণা আর সন্ধ্যা। মূলত তারা শপিং মলে যাবে, একটু কেনাকাটা করবে, সাথে বাসার আশেপাশেরটাও ঘুরে কণাকে দেখাবে। শপিং মলে শপিং করে হাত ভর্তি ব্যাগ নিয়ে মল থেকে বের হতেই একটা ক্যাফে দেখতে পেল। কিছু খাওয়ার জন্য সেই ক্যাফেতে ঢুকলো। দুটো স্যান্ডউইচ আর দুটো কফি অর্ডার দিল। ওয়েটার দিয়ে গেল। সন্ধ্যার স্যান্ডউইচটা মুখে দিতেই আকস্মিক দেখতে পেল রাস্তার অপর পাশে আষাঢ়কে। হাতের স্যান্ডউইচটা পড়ে গেল প্লেটে। না, সে তো আমেরিকা গেছে। তাহলে এখানে কি করে? সন্ধ্যা দৌড়ে বেরিয়ে আসলো ক্যাফে থেকে। ডাক্তার বলে ডাক দেওয়ার জন্য উদ্যত হওয়ার আগেই আষাঢ় গাড়িতে উঠে চলে গেল। সন্ধ্যা ক্যাফেতে ঢুকে ব্যাগ থেকে ফোনটা বের করে আষাঢ়কে কল লাগালো। ফোন ঢুকছে না, নেট বোধ হয় অফ। কণা হঠাৎই সন্ধ্যাকে বাহিরে দৌড় দিতে দেখে অবাক হয়। আবার ভেতরে এসে অস্থির হয়ে কাউকে ফোন করতে দেখে বলল, কি হয়েছে? সন্ধ্যা কথার উত্তর না দিয়ে তড়িঘড়ি করে ব্যাগগুলো হাতে নিয়ে বলল, বাসায় চল, আমি বাসায় যাব। খেয়ে তো নে আগে, পার্সেল করে নিয়ে আয়, বাসায় খাচ্ছিস, আমি বিল দিয়ে আসছি। কণা কিছুই বলল না। নিজের স্যান্ডউইচটা খেয়ে পার্সেলের অপেক্ষা করলো না। হাতে টিস্যু দিয়ে সেটা নিয়ে সন্ধ্যা স্যান্ডউইচটা উঠিয়ে খেতে খেতে বের হলো। রাতের অন্ধকারে চারপাশে এক ভিন্ন রূপ ধারণ করে। নক্ষত্রমণ্ডিত আকাশ যেন অসীমতার দিকে ডাক দেয়। প্রতিটি তারা মনে করিয়ে দেয় মানুষের ক্ষুদ্রতা এবং জীবনের অনিশ্চয়তা। চাঁদের আলো একটি রহস্যময় দোলনায় পুরো পৃথিবীকে আলোকিত করে। এ যেন এক স্নিগ্ধ স্বপ্ন, যেখানে গাঢ় অন্ধকারের মধ্যে রহস্য কৌতূহল লুকিয়ে রয়েছে। কিছু দূরে একটি নিশাচর পাখির গানের সুর বাতাসে ভাসছে, যা মনে করিয়ে দেয় যে জীবন প্রতিটি ক্ষণে চলমান। ছাদেরই দোলনায় বসে আছে কণা আর সন্ধ্যা। কণা আপেলে কামড় বসাচ্ছে আর আর চোখে সন্ধ্যাকে দেখে চলেছে। বাসায় এসে থেকে মেয়েটাকে অস্থির দেখে চলেছে। কি হয়েছে বলছেও না। এবার অধৈর্য হয়ে বলল, আরে বোন, হয়েছেটা কি সেটা তো বলবি। কি এমন হলো ক্যাফেতে যে অস্থির হয়ে চলে আসলি? কিছু দেখেছিস তুই? হ্যাঁ। কি দেখেছিস? তুই শুনলি বিলিভ করতে চাইবি না। কি এমন দেখেছিস বোন? সন্ধ্যা বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি আষাঢ়কে দেখেছি ক্যাফের বাহিরে। কণার খাওয়া থেমে গেল। অবাক হয়ে বলল, মাথাটা কি একদম গেছে? ওই বেডায় এখানে আসবে কি করে? উনি তো আমেরিকা। মনে হচ্ছে উনি যায়নি। কি? তুই না বললি গতকাল কথা বললি তার সাথে, সে নাম্বার চেঞ্জ করেছে? তাহলে? সন্ধ্যার কিছু একটা মনে হতেই দোলনা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে বলল, ওয়েট। ফোনটা নিয়ে সোজা হোয়াটসঅ্যাপে ঢুকে আষাঢ়ের নাম্বারটা চেক করলো। নাম্বারটা কোনো আমেরিকান না, বরং নাম্বারটা বাংলাদেশেরই। সন্ধ্যা কণার দিকে তাকালো। কণা ফোন নাম্বারটা দেখালো। দুজনে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করতে লাগলো। কত বড় বেয়াক্কেল সন্ধ্যা! নাম্বার তোলার সময় খেয়ালই করেনি সে যে এটা বাংলাদেশি নাম্বার। কণা ফোনটা কেড়ে নিয়ে বলল, কিরে, এটা তো বাংলাদেশি নাম্বার। সেটাই তো দেখছি। তার মানে উনি আমেরিকা যাননি। সন্ধ্যা ফোনটা নিয়ে আষাঢ়ের নাম্বারে কল লাগালো। দুইবার রিং হতেই কেটে যেতেই তৃতীয়বার ফোনটা রিসিভ হলো। শুরুতেই আষাঢ় বলে উঠল, সরি, বিজি ছিলাম, সেই জন্য ফোনটা ধরতে পারিনি। লাউড স্পিকারে থাকা ফোনটার সাউন্ড কমালো সন্ধ্যা। কণা উৎসুক হয়ে তাকিয়ে আছে। সন্ধ্যার সাইডে সরে গিয়ে বলল,
সমস্যা কি আপনার? আশার কিছুই বুঝলো না। কি সমস্যা? আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? আষাঢ়ের ভুরু কুঁচকে আসলো। কি মিথ্যা বলেছি তোমায়? এই যে আপনি আমেরিকা চলে গেছেন, আমি একবারও বলেছি আমি আমেরিকা চলে আসছি? গতকাল যে বললেন। ভেবে দেখো, একবারও বলিনি আমেরিকায় এসেছি আমি। যাননি কেন তাহলে আমেরিকা? চলে গেলে কি খুশি হতে? সন্ধ্যা থতমত খেয়ে গেল। না মানে যাননি কেন? ফ্লাইটের ডেট আকস্মিক পিছিয়ে গেছে। ও তো বাসায় আসছেন না কেন? এমনি। আজ আপনাকে আমি দেখেছি। কোথায়? ক্যাফের সামনে। না দেখলে তো ভেবে বসে থাকতাম আপনি আমেরিকাতেই। কেন তুমি আমার নাম্বার চেক করনি যখন নিয়েছো? নাম্বারটা তো বাংলাদেশি। খেয়ালই ছিল না যে আমি বাংলাদেশি নাম্বার তুলছি ফোনে। আচ্ছা। কি আচ্ছা? না কিছু না। আর কিছু বলবে? কোনো কেন বিরক্ত করছি? না, আমি হসপিটালে। তাতে কি? না, তাতে কিছু না। তুমি বলো, আমি শুনছি। কি বলবো আমি? আশার একগাল হেসে বলল, তুমি কি বলবে সেটা আমি কিভাবে জানবো? কেন জানাবে না? খুব তো বলতেন আমাকে ভালোবাসেন। আমি কি সব জানতা নাকি? বাসায় ফিরবেন কবে? আপনার ভাই রাত, সে আমাকে আরেক বাটপার। কেন রাত কি করেছে? সে আপনি চলে যাওয়ার 2 দিন পর বলল আপনার নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি কত ভয় পেয়েছিলাম জানেন? ভয় কেন পাবে তুমি? একটা মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না কেউ, তো ভয় লাগবে না? না, লাগবে না। ধরুন আমি হারিয়ে গেলাম, কেউ খোঁজ পাচ্ছে না, তাহলে খারাপ লাগবে না আপনার? শ্যাট আপ, অন্য কথা বলো। বাসায় ফিরবেন কখন? নেক্সট সপ্তাহে ফ্লাইট। তো একদিন আগে বাসায় গিয়ে দেখা করে আসবো মা আর রাতের সাথে। ও আচ্ছা, এর আগে আসবেন না আর? দরকার কি? না মানে? না মানে কি? একটু আসতেন। কেন? আপনাকে সন্ধ্যার খুব দেখতে ইচ্ছে করতেছে তাই। তাড়াতাড়ি আসুন। বান্ধবী আমার শুকিয়ে গেছে। সন্ধ্যা কটমট চাহনি নিয়ে তাকালো কণার দিকে। আশার নৈশব্দে হেসে ফেলল। কে পাশে? কণা, আমার বান্ধবী এসেছে। তুমি কোথায় এখন? বাসাতেই। ও এসেছে ঢাকা। ও, তোমার ফ্রেন্ড যা বললো তা কি সত্যি নাকি? না। ওকে, তাহলে আর গিয়ে কি করব? মা ভাইকে দেখবেন, আবার কি করবেন? তাহলে প্রতিনিয়তই তো দেখি মিস সন্ধ্যা। তুমি রিকোয়েস্ট করলে যেতে পারি তোমায় দেখতে। আমি কি বলেছি আমাকে দেখতে আসুন? তাহলে আর কি, যাওয়ার কথা বলিও না। আচ্ছা রাখছি, পরে কথা বলবো। আচ্ছা, শুভরাত্রি। হুম। সন্ধ্যা কেটে দিল ফোন। কণা বিরক্তিকর চাহনি নিয়ে বলল, এত ঢঙ্গি কেন তুই? বারবার বলছিস আসতে, কিন্তু স্বীকার করছিস না তোর তাকে দেখতে ইচ্ছে করছে। 2 লাইন বেশি বুঝিস তুই। জি না, আমি ঠিকই বুঝি। তুই 2 লাইন কম বুঝিস। আমি গেলাম ঘুরতে, তুই আয়। কণা ছাদ থেকে নেমে চলে আসলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনের সুখে গান গায়। ওরে প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে আর ছাড়ে না। এ কেমন পিরিতি বন্ধু, দিলে তো মনে না। গানটা নিজের মতো গাইতে গাইতে নামতে গিয়ে আচমকা এক পুরুষের সাথে ধাক্কা খেয়ে পা পিছলে সিঁড়ির নিচে গিয়ে পড়ে যায় কণা। সন্ধ্যা তড়িঘড়ি করে সিঁড়ির কাছে আসে, দেখে কণা নিচে পড়ে আছে আর রাত 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা কণার কাছে দৌড়ে এগিয়ে গিয়ে কণাকে তুলে ওঠায়। কণা কোমরে হাত দিয়ে বলল, ওরে সন্ধ্যা, আমার কোমরটা গেল রে। কোন রাত কানা? ঘরের রাত কানা রে, আমার কোমরটা ভেঙে দিল রে। কথাটা বলেই পেছনে তাকায় কণা। ব্ল্যাক টি শার্ট পরা রাতকে দেখে রাগ হলো, রাগগুলো বেরিয়েও আসলো। এই রাতকানা নাকি আপনি? দেখেননি আমার মতো জলজ্জন্ত একটা মেয়েকে? দিলেন তো ফেল দিয়ে, একেবারে কোমরটা ভেঙে দিলেন। রাত ভুরু কুচকে বলো, রাতকানা কি হ্যাঁ? আমার নাম ভাঙাচ্ছেন কেন হ্যাঁ? আপনার হুঁশ নেই? গান গাইতে গাইতে হেলে ধুলে দিক্কি দিক্কি না তাকিয়ে নামার জায়গায় এটা? এখন আমি কিভাবে নামবো সিঁড়ি দিয়ে সেটাও আপনার থেকে শিখতে হবে? আমার এত আজারের সময় নেই আপনাকে হাঁটা শেখানোর। আমারও শখ নেই রাতকানা লোকের কাছে হাঁটা শেখার। আপনি নিজেই তো হাঁটতে জানেন না। কানা লোক একটা। এই সন্ধ্যা, আমাকে ধরে নিয়ে যা তো। ফালতু লোক একটা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর হাঁটা চলা। সন্ধ্যা রাতকে কিছু বলতে চেয়েও আর বলল না। কণাকে ধরে রুমে নিয়ে গেল। কণা বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে বলল, সন্ধ্যারে, একটু দেখতো বোন, ছুলে টুলে গেছে নাকি? জ্বলছে রে খুব।
সন্ধ্যা কণার জামাটা একটু উঠিয়ে দেখলো, কিছুটা ছুলে গিয়েছে। কিরে, ছুলে গেছে? কিছুটা। ইস, অনেক জ্বলছে রে। ওয়েট, মলম লাগাই দিচ্ছি। আরে জ্বলবে তো, তারপর ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, ফু দিয়ে দিবি ইয়ার। সন্ধ্যা কণার কোমরে মলম দিয়ে ফু দিল। দরজার ওপাশ থেকে শ্রেয়া দেখল দৃশ্যটা। সন্ধ্যা কণাকে কত বিশ্বাস করে, আপন বোনের মতো দেখে, অথচ কণার জায়গায় তার থাকার কথা ছিল। কিন্তু নিজের দোষ, সে সব হারালো। রাত ছাদে এসে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে জ্বালাতে শুরু করলো। ইদানিং সিগারেটের নেশা হয়েছে। সিগারেটটা ধরিয়ে মুখে টান দিল, তারপর ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে বিড়বিড় করে বলল, ধোঁয়ার আঁকা মতো আকাশে মিলে যাক সব গ্লানি, মরীচিকার মায়া যেন ভুলে থাকতে পারি আমি। সকালে ঘুম থেকে উঠেই হাই তুলতে তুলতে সন্ধ্যা বেলকুনিতে আসে। চারিদিকে স্নিগ্ধ ঠান্ডা বাতাস সন্ধ্যার শরীরকে অমায়িক সুখ দেয়। পরপর কয়েকবার চোখ ঝাপটানি দিয়ে তাকায়, তারপর নিচের দিকে দৃষ্টিপাত করতেই দেখে ব্ল্যাক কালারের প্রাইভেট কার থেকে আশার এক হাতে অ্যাপ্রন নিয়ে হন্তদন্ত হয়ে নামছে। সন্ধ্যা চোখ টানল, কিছু একটা এগিয়ে আসতেই সন্ধ্যা গলা উঁচু করে বলল, এসেছেন কেন? আকস্মিক সন্ধ্যার গলা শুনতে পেয়ে আশার চমকে যায়। মাথা উঁচু করে বেলকুনির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা তাকিয়ে আছে তার দিকে। আশার বাঁকা হেসে বিড়বিড় করে বলল, তোমাকে দেখতেই চলে আসা প্রিয়তমা। সূর্যি মামা তার রশ্মি চারিদিকে ছড়িয়ে দিতে আরম্ভ করেছে। কণা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেয় ক্রসিংয়ে যাওয়ার জন্য। সন্ধ্যা সে বসে আছে সোফায়। কণার সাথেই বাসা থেকে বের হয়ে নিচে যাবে। আশার বলেছে যেতে। কণা রেডি হয়ে সন্ধ্যার কাছে আসে, জুতা পরতে পরতে বলে, কিরে চল। সন্ধ্যা উঠে দাঁড়ালো, ফোনটা হাতে নিয়ে বলো, চল। কণা আর সন্ধ্যা বের হলো। গেটের সামনে আসতেই সন্ধ্যা বলে উঠল, তুই চলে যা। তুই যাবি না সাথে? না। কেন? আমি তো তোর সাথে যাওয়ার জন্য নিচে আসিনি। তাহলে? কথাটা বলেই কণা গেটের দিকে তাকাতেই দেখে আশার ওর ওই বেয়াদব ছেলেটা আসতেছে। কণা যেন বুঝতেই পারে, কারণ সন্ধ্যা হঠাৎ একটু অস্বস্তি অনুভব করে। ও রে, এর জন্য তোর নিচে নামা? বাহ, তলে তলে কত কি বন্ধু, আর মুখে স্বীকার করো না, বাহ। সন্ধ্যা বিরক্ত নিয়ে বলল, শ্যাট আপ, তেমন কিছু না। আশার রাত এগিয়ে আসলো, রাতের কাঁধে ব্যাগ, সেও কোথাও একটা যাবে। সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো তার ভাই আর সন্ধ্যার ভেতরে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আষাঢ় এসে সন্ধ্যার পাশে দাঁড়ালো। রাত মাথা নিচু করে চলে গেল। কণা আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আষাঢ় এক গাল হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। আপনি তো ভাইয়া পুরো ঘোল খাইয়ে দিলেন। মানে? মানে আপনি দেশের মাটিতেই আছেন, অথচ আমার হাবাগোবা বিদ্রোহী বন্ধু ভেবে বসেছিল আপনি দেশের বাহিরে, সেই সাথে আমিও। আহা, এই কয়দিন আমার বান্ধবীর চেহারার অবস্থা করুণ ছিল। চোখ মুখের লাবণ্য হারিয়ে গিয়েছিল, এখন ফিরে পেয়েছে। দেখুন না, সেই জন্য কেমন গ্লো করছে মুখটা, আবার হালকা সেজেছেও। আশার তাকালো সন্ধ্যার মুখের দিকে, কপালে গাঢ় টিপ, চুলগুলো হাত খোপা, বেশ পরিপাটি। সন্ধ্যা কণাকে তাড়া দিয়ে বলো, দেরি হচ্ছে না তোর? যা। কণা ঘড়িতে সময় দেখে বলো, হ্যাঁ হ্যাঁ আসছি। কণা আষাঢ়ের পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলো, ভাইয়া বোঝাবেন ঘাড়তেরা মেয়েকে। এই মেয়েটা মুখে স্বীকার না করলেও আপনাকে কিন্তু ভালোবেসে ফেলেছে। আশার প্রতি উত্তরে স্মিত হাসলো। কণা চলে যাওয়ার পর আশার সন্ধ্যার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর মৃদু গলায় বলে, বেশ লাগছে কিন্তু তোমাকে। সন্ধ্যা এদিক ওদিক তাকাতে শুরু করলো, কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আশার সন্ধ্যার মুখটা পরখ করে বলো, লজ্জা পাচ্ছ নাকি? সন্ধ্যা ভোরও কুচকালো, লজ্জা কেন পাবো? না মানে চুপ যে। তো বিপরীতে কি আমার কিছু বলার কথা ছিল? অবশ্যই। থ্যাঙ্কস। যাই হোক, একটা হিসাব মেলাতে পারছি না। কি? এই যে আমি একটু আসতে বললাম আর তুমি চলে আসলে, না অবধি করলেও না। ভেরি ইন্টারেস্টিং। আপনি অন্য সব ভেবে বসবেন না, এমনি এসেছি, আমার নিজেরও কিছু কেনাকাটা ছিল সেই জন্য। আশার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলো, ও রিয়েলি? ইয়া। বেশ চলো, তোমাকে নামিয়ে দেই।
কোথায়? সে কি? তুমি তো বললে তোমার কেনাকাটা আছে, তো মলের সামনে নামিয়ে দেই, চলো। সন্ধ্যা পড়ে গেল বিপাকে। আর সে তো কোনো টাকাই নিয়ে আসেনি। আপনার নামিয়ে দিতে হবে না, আমি একাই চলে যেতে পারবো, সমস্যা নেই, চলো। আরে না, আপনি যান। কেন চলো? আমার টাকা তুলতে হবে বোর্ড থেকে, অনেক ঝামেলা। আপনি তো হসপিটালে যাবেন, তো যান না। আজ নাইটে ডিউটি, তুমি চলো, তোমাকে নিয়ে ঘুরবো, ঘোরাও হবে আবার যাওয়াও হবে। না থাক, চলো না একটু ঘুরতে, নেক্সট উইক তো চলেই যাব, প্লিজ। সন্ধ্যা প্রথমে একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু আষাঢ়ের চেহারা, মায়া ভরা চাহনি দেখে শেষমেশ রাজি হয়ে যায়। আষাঢ় সন্ধ্যাকে নিয়ে শহরের বাহিরে চলে আসে। জায়গাটা অসম্ভব সুন্দর। চারিদিকে সবুজ মাঠ, গাছপালার মধ্য দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী। আষাঢ় গাড়ি থেকে নেমে সন্ধ্যাকে নামতে বলল। সন্ধ্যা নামলো গাড়ি থেকে। নরম স্নিগ্ধ হাওয়ায় সন্ধ্যার চুলগুলো খুলে গেল, বাতাসের সাথে উড়তে লাগলো চুলগুলো। সন্ধ্যা বিরক্ত হলো, হাত খোপা করে চুলগুলো বাঁধতে চাইলে আষাঢ় বাধা দিয়ে বলল, থাকুক না খোলা চুল, ভালো লাগছে দেখতে। সন্ধ্যা আর চুল বাঁধার সাহস হলো না। দুজনে পায়ে পা মিলিয়ে সামনের দিকে আগায়। হঠাৎ পাশ দিয়ে একটা আইসক্রিম ওয়ালাকে যেতে দেখে আষাঢ় এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে আনে। সন্ধ্যা চেয়ে চেয়ে দেখে। আষাঢ় আইসক্রিমটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলেন, নাও। সন্ধ্যা আইসক্রিমটা নিয়ে বলো, হঠাৎ এটা আনতে গেলেন কেন শুধু শুধু? তুমি তো আইসক্রিম পছন্দ করো, সেই জন্য। জানলেন কি করে? কিভাবে জানলাম সেটা জানানো জরুরি নয়। আমি সব জানি, তোমার কি কি পছন্দ আর কি অপছন্দ। 5 বছর ধরে কি আমাকে নিয়ে স্টাডি করেছেন নাকি? সেরকমই বলতে পারো। সন্ধ্যা আইসক্রিম নিয়ে খেতে খেতে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদীর পাড়ে একটা নৌকা আছে। সন্ধ্যার ইচ্ছা করলো নৌকায় চড়তে। আষাঢ় সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করলো, তারপর সন্ধ্যার হাত চেপে ধরলো। সন্ধ্যা কেঁপে উঠল। আষাঢ়ের তাতে হেল দোল নেই। সে সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, মনের ভেতর চেপে রাখা কোনো কথা, যেটা ইচ্ছে হবে বলে ফেলবে, যেটা মন চাইবে করে ফেলবে। আষাঢ় সন্ধ্যাকে নিয়ে নৌকায় উঠে বসলো। নৌকার মাঝির দিকে তাকিয়ে বলল, মামা চালানো শুরু করুন নৌকা। মাঝি চালাতে শুরু করে। সন্ধ্যা অবাক হয়ে বলল, বুঝলেন কি করে আমার নৌকায় উঠতে ইচ্ছে করছিল? আষাঢ় স্মিত হেসে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, এটা তো আমার জন্য কঠিন কিছু নয়। তোমার চোখ দেখেই গোটা উপন্যাস পড়ার ক্ষমতা আমি রাখি, সেজন্য এটা বুঝবো না? বাহ। সন্ধ্যা মনোযোগ দিল প্রকৃতির সৌন্দর্য দেখতে, আর আষাঢ় মনোযোগ দিল সন্ধ্যাকে দেখতে। সন্ধ্যার চোখে যেন এক অদ্ভুত মায়া। সন্ধ্যার চারপাশে চোখ বুলাচ্ছে, আর ঠোঁটের কোণে হাসি ফুটছে। সন্ধ্যা, জানো, তোমার এই হাসিটা দেখলে আমার খুব ভালো লাগে। মনে হয় জাগতিক সব ক্লান্তি সব এক নিমিষেই হাওয়ায় মিঠাই মতো গায়েব হয়ে যায়। সন্ধ্যা নরম হাসে, মাঝে থেকে তাদের দুজনের দিকে তাকাচ্ছে। কি বলছেন দেখুন, লোকটা থেকে থেকে তাকাচ্ছে আমার কথা শুনে। আশার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো, তাতে কি? মামা, আপনি কিছু শুনেছেন এতক্ষণ? মাঝি মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে বলো, না বাবা, কিছু শুনি নাই। শুনলে? উনি কিছু শোনে নাই। কণা কোচিংয়ে আসতে আসতে 5 মিনিট লেট হয়ে যায়। ক্লাসের সামনে আসতেই দেখে টিচার অলরেডি ক্লাসে ঢুকে গেছে। কণা তড়িঘড়ি করে বলে, মে আই কাম ইন? মাহমুদ সাহা কণার দিকে তাকালেন, তারপর হাত ঘড়িতে সময় দেখে বলেন, এত লেট কেন? আসলে স্যার, জ্যামে আটকে গিয়েছিলাম। ভেতরে আসো। কণা ভেতরে ঢুকে দেখে সব সিট ফুল হয়ে আছে, শুধুমাত্র একটা সিট ফাঁকা। কণা গিয়ে ধড়াম করে বসে পড়ল সেই সিটে। রাত আকস্মিক পাশে কাউকে ধড়াম করে বসতে দেখে পাশ ফিরে তাকালো। রাত সবার লাস্ট বেঞ্চে বসেছে, যার জন্য কে এসেছে দেখতেই পায়নি তখন। কণাকে পাশে দেখে চমকালো, তবে তা প্রকাশ করে বলল না। ভালো মতো বসতে পারো না বেয়াদব মেয়ে? কণা ঘাড় ঘুরিয়ে তাকালো। রাতকে দেখে ভুরু কুঁচকে আসলো। এই লোকটা এখানে কেন? আর লোকটার সাহস তো কম না, তাকে বেয়াদব বলে।